প্রতিশোধ, প্রতিহিংসা, বিভেদের রাজনীতি আর চায় না মানুষ। যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আর বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ভোটের আগেই দেশে ফিরে দিক নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রদল নেতাকর্মীদের পদচারণ আর স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। একটা পর্যায়ে শাহবাগ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শুরুতে ছাত্রদলের সাবেক নেতারা আওয়ামী লীগ সরকারের বিচার ও দ্রুত নির্বাচনের জোর দাবি জানান। জুলাই বলে দিতে চায়, আগস্ট বলে দিতে চায়, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিস্টের পুনরাবৃত্তি ঠেকাতে তরুণদের শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তারেক রহমান বলেন, শিক্ষার্থী ও তরুণদের কর্মসংস্থান নিয়ে বাস্তবধর্মী নীতিমালা তৈরি করবে বিএনপি। নতুন ভোটারদের কাছে ধানের শীষে ভোটও চান তিনি। সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ছাত্রদের স্বার্থ রক্ষায় 9 দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয় ছাত্রদলের সমাবেশ থেকে। নির্বাচন সংস্কার ইস্যুতে বিএনপির দলীয় অবস্থান যেমন অনেকটাই সমাবেশ থেকে উঠে আসলো, ঠিক তেমনিভাবে ছাত্রদলের এই সমাবেশ থেকে তরুণদের আশাকাঙ্ক্ষা পূরণ, তাদের স্বপ্ন বাস্তবায়ন সহ আগামীর নতুন বাংলাদেশ গড়তে তাদের অংশগ্রহণ কতটা নিশ্চিত করা যায় এমন বার্তাও এসেছে ছাত্রদলের এই সমাবেশ থেকে। এখন দেখার বিষয় ছাত্রদল তাদের দায়িত্ব কতটা পালন করতে পারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর শাহবাগে জড়ো হন লাখো নেতাকর্মী। জাতীয় নির্বাচন সামনে রেখে শীর্ষ নেতাদের পক্ষ থেকে আসে গুরুত্বপূর্ণ নির্দেশনা। তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে আনার লক্ষ্য নিয়ে ঘরে ফেরেন নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে নামেন নেতাকর্মীর ঢল। থেমে থেমে চলে স্লোগান। দীর্ঘ সময় পর নির্ভয়ে নির্বিঘ্নে সমাবেশে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এদেশের মানুষের স্বাধীনতার রক্ষার সাথে, গণ অধিকারের সাথে আজকে এই সমাবেশে যুক্ত হয়েছি। আজকের সমাবেশ সর্বোচ্চ কালের বৃহত্তম সমাবেশ। নেতারা হুঁশিয়ারি দেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। আর দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় কর্মীদের কণ্ঠে। আমরা ছাত্রদলকে শক্তিশালী করতে চাই, ম্যাডাম জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমাদের দেশকে দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত করতে চাই। আপনি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এবং আমরা ভালো চাই। আগামী নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে আনতে কাজ করবে ছাত্রদল। ঘোষণা আসে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়ার। আগামী নির্বাচনে আমাদের ভূমিকা একটাই থাকবে, আমরা কিভাবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান আজকে যে নির্দেশনা দিছে, আমরা সেই মোতাবেক কাজ করব। যে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, কিভাবে গঠন হবে, এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছে। আমরা ওনার হাতকে শক্ত করার জন্য এখানে সমাবেশে উপস্থিত হয়েছি। বেকারত্ব কমাতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তারেক রহমান। এমন ঘোষণায় খুশি কর্মীরাও। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 1 বছর আগে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই এসেছিল স্বৈরাচার পতনের ডাক। একই জায়গা থেকে এবার এলো নতুন বাংলাদেশের রূপরেখা। জুলাই আন্দোলনে
নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি তুলে ধরল ২৪ দফার ইশতেহার, যেখানে গুরুত্ব পেয়েছে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি, নতুন সংবিধান, বিচার ব্যবস্থার সংস্কার ও জাতীয় ঐক্য। নতুন বাংলাদেশের স্বপ্ন ও লড়াইয়ের প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির এই সমাবেশ। রবিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মী সমর্থকরা। এনসিপি নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। এই ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে। আমরা দুর্বল নয়, এনসিপি দুর্বল নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষি ও পরিবেশ সহ নানা বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরেন নেতারা। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। অধিকারের প্রশ্নে কোনো আপোষহীন ভাবে বিশ্বমঞ্চে উপস্থিত হতে চাই। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। সবশেষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক। 24 দফার এই ইশতেহারে আছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতির মতো বিষয়। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এলো এনসিপির এই ইশতেহার। আমরা র‍্যাব বিলুপ্ত করব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। হিংসা, বিদ্বেষ, হানাহানি থেকে বেরিয়ে নতুন ধারার রাজনীতির বন্দোবস্ত করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমন প্রত্যাশার কথা জানালেন ইশতেহার ঘোষণার সমাবেশে আসা সাধারণ নেতাকর্মীরা। রবিবার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিপূর্ণ হয় শহীদ মিনার প্রাঙ্গণ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের চোখে মুখে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। একটাই প্রত্যাশা, এই তরুণ সমাজ আগামী দিনে পার্লামেন্ট পর্যন্ত এই সারা বাংলাদেশ এবং বিশ্ব জয় করবে, এটা আমি আশাবাদী। আমরা আশা করি যে আমরা গত স্বৈরাচার শাসকের মতো কোনো বাংলাদেশের ভবিষ্যতে কোনো স্বৈরাচার শাসক না উঠুক। আর যাতে কোনো রক্ত দিতে না হয়, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজি যাতে না হয়, সবাই মিলেমিশে এই দেশটাকে ভালোবাসে। দাবি উঠে শিগগিরই জুলাই সনদ ঘোষণা করে সংবিধানে অন্তর্ভুক্তির, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল জুলাই সনদকে অস্বীকার করতে না পারে। ঘোষণাপত্রটি সঠিকভাবে ঘোষিত হবে এবং সংবিধানে সেটি সংরক্ষিত রাখার জন্য যা যা করা লাগে, আমরা ঠিক 1 বছর পরে আবারও একসাথে হয়েছি সেটি আসলে করার জন্য। আমরা চাই এনসিপি থেকে যে গতানুগতিক যে পুরনো রাজনীতি সেইগুলোকে কবর রচিত করে নতুন একটা ধারায় নিজেদেরকে উপস্থাপন করতে। ফ্যাসিস্ট সরকার, তার আগের সরকার, আমরা স্বৈর শাসন দেখেছি, আমরা মিলিটারি শাসন দেখেছি, বাট এনসিপি আমি চাই এমন একটা সরকার গঠন করুক যা হবে প্রকৃত দুর্নীতি মুক্ত। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে 5ই আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে 2 ভাগে মোট 26টি দফা রয়েছে। এ উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দিনভর থাকছে নানা আয়োজন। রাজনৈতিক দলসহ সর্বস্তরের লোকজনের উপস্থিতি আশা করছে সরকার। গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর 3 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার, যার পর বিভিন্ন মহল থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নানা আলোচনা চললেও তা প্রস্তুত হতে সময় লেগে গেছে প্রায় 1 বছর। অভ্যুত্থানের বর্ষপূর্তির মধ্যেই এই ঘোষণাপত্র দেয়ার দাবি করে বিভিন্ন মহল। অবশেষে 5ই আগস্টই জুলাই ঘোষণাপত্র, এমন সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 তারিখে এই ঘোষণাপত্রটা সবার সম্মুখে পড়ে শোনানো হবে এবং এই বিষয়ে একটা খুবই ভালো একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের
ইন্টারিম গভর্নমেন্ট সবাই মিলে এটা একটা জায়গায় এসছেন। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্র। মোট ২৬টি দফা রয়েছে এই ঘোষণাপত্রে, যার প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। আর পরের ৫টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই গণঅভ্যুত্থানে যারাই আমরা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই ঘোষণাটা আসবে আর কি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে, এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে। ৫ই আগস্ট ঘোষণা হলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে গত বছরের ৫ই আগস্ট থেকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমেছে। নতুন বিক্রয় মূল্য নির্ধারণ হয়েছে ১,২৭৩ টাকা। পাশাপাশি অটো গ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। এর আগে ২রা জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নাটোরের গুরুদাসপুরে উপজেলা খাদ্য কর্মকর্তার কাছ থেকে চাঁদা নেয়ার সময় নাজমুল হাসান নামে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। রাত 8:30টার দিকে গুরুদাসপুর পৌরসভা এলাকা থেকে আটক করা হয় তাকে। এনএসআই এর ফিল্ড অফিসার পরিচয়ে খাদ্য কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নাজমুল। পরে অফিস সহকারীর মাধ্যমে টাকা পৌঁছে দেওয়ার কথা বলে এনএসআইকে খবর দেওয়া হয়। টাকার ব্যাগ হস্তান্তরের সময় তাকে হাতে নাতে আটক করেন কর্মকর্তারা। বাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত ৩০ জন। বিকেলে মল্লিকের বের ইউনিয়নের সন্ন্যাসী বাজার এলাকায় এর সংঘর্ষ হয়। দীর্ঘদিনের বিরোধের জেরে সম্মেলনের আগেই উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন সুনামগঞ্জ বাস মালিক শ্রমিক সংগঠনের নেতারা। এর আগে বাসের হেলপারকে মারধরের অভিযোগে বিকেলে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, সকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে বাসের হেলপারকে মারধর করা হয়। এ সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে শ্রমিকদের মারধর করে ক্যাম্পাসে আটকে রাখা হয়। বিকেল ৪টার পর অবরোধ তুলে নিলেও অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন সংগঠনের নেতারা। ভারতের সিকিমে টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চলের ২,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে শেরপুর পৌরসভার কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তিস্তা নদীর পানি বাড়ায় লালমনিরহাটে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। জেলার গোকুন্ডা, আদিতমারি, গোবর্ধন, হাতিবান্ধার সিন্দুরনা ও পাটগ্রামের দহগ্রাম অববাহিকার নিম্নাঞ্চলের প্রায় ২,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে রবিবার সারাদিন তিস্তার পানি বিপদসীমার উপরে থাকায় তীরবর্তী এলাকার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। রাতের মধ্যে পানি বিপদসীমার আরও উপরে উঠতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে ভাঙন। জিও ব্যাগ ফেলা হলেও খুব একটা কাজে আসছে না। এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস।
অনেক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের জন্য বিখ্যাত কুমিল্লার প্রায় ১২০০ কিলোমিটার রাস্তা বেহাল। শহরে অটোরিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতায় বিসিক শিল্পনগরীর বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রায় ১৬৪ বছরের পুরনো জেনারেল হাসপাতালের অবস্থা আরও করুণ। ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুমিল্লার একটি বিখ্যাত উপজেলার নাম বুড়িচং। গোমতী নদী এবং এখানকার সবুজ প্রকৃতি এলাকাটিকে করে তুলেছে বেশ আকর্ষণীয়। কুমিল্লা শহর থেকে বুড়িচং উপজেলার ভরসার বাজার হয়ে সিলেট যাওয়ার রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এই রোডে যেহেতু সিলেট মহাসড়কে যে লাগছে, এই রোডে ভারী যানবাহন অতিরিক্ত চলাচল করে। যে ইউনিয়ন মহোদয় তারা যদি পদক্ষেপ না নেয়, কখনোই রাস্তা যতই সংস্কার করুক, যতই ভালো করুক, টিকবে না। ভেঙে পড়া সড়ক এবং অসংখ্য গর্তের কারণে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। গত বছর বন্যার পর থেকে, নদী ভাঙ্গনের পর থেকে আমাদের এই রাস্তাটা বেহাল দশা, এত করুণ দশা যে এটাতে বড় বড় গর্ত, পানি আটকিয়ে থাকে। প্রতিদিনে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এদিকে কুমিল্লা শহরে অটোরিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এসব যানবাহনের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ১০,৫০০ প্যাডেল রিকশার নিবন্ধন থাকলেও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অন্তত ৫০,০০০ ব্যাটারি চালিত অটোরিকশা। সিটি কর্পোরেশনের অনুমোদনহীন প্রতিদিন ১০,০০০-এর উপরে অটো এবং ইঞ্জিন চালিত গাড়ি নামছে। দক্ষ কোনো ড্রাইভার নেই। অটো ড্রাইভাররা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করে, মরণব্যাধি, ক্যান্সারের মতো আকার ধারণ করেছে যানজট। বর্ষায় থেমে থেমে বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নগরবাসী। যে ধরনের জলাবদ্ধতা হচ্ছে, এটা কুমিল্লাবাসীর দীর্ঘদিনের একটা দুর্ভোগ। এটার স্থায়ী একটা সমাধান চাই। প্রায় ১৬৪ বছরের পুরনো জেনারেল হাসপাতালের জরাজীর্ণ পরিবেশের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। হাসপাতালের যে ব্যবস্থাপনা, যে রোগীদের যে ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা এটা কিছুটা সংকট বলে মনে হয় লোকবালকম। জেলা প্রশাসক জানিয়েছেন, সমস্যা সমাধানে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। আমাদের দেশে রাস্তার যে বিষয়গুলো আপনি দেখেন, এটা মূলত সফট পেভমেন্ট, যেটা বিটুমিনাস রাস্তা, যেটা পানির সাথে এটার একটা কনফ্লিক্ট রয়েছে। আসলে প্রবলেমটা ইন্টিগ্রেটেড, সবাইকে একসাথে কাজ করতে হবে। আসলে সরকারের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছে আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। কুমিল্লা জেলার বর্তমান জনসংখ্যা ৬২ লাখেরও বেশি। হাসান সাকিব, ডিবিসি নিউজ। সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে উৎপাদিত দেশের সবচেয়ে কমিটেড ও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM TMT 500W। CSRM, committed for better steel। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। Brought to you by Walton Smart Freeze। বাহ, সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্ল্যাশ ডোর, খুলে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর। সবই তো দেখছি প্রোটেক্টর ডোর। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর। উফ, কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। নতুন গুড নাইট বুলেট লিকুইড মেশিন, মাত্র 99 টাকায়। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো, যেটা গত বছর একসাথে কিনেছিলাম। ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই। এটা তো ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বন্ধু, নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। ডাচ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক সার্ভিস, দিনরাত 24 ঘন্টা টাকা জমা, উত্তোলন এবং পাঠানো যায়। ব্যাংকিং অ্যাকাউন্ট সহ রকেট অ্যাকাউন্ট খোলা, লোন প্রসেস করা, কার্ড এবং চেক বই ইস্যু করার ব্যাপারে সহযোগিতা করা হয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী।
নতুন কালো হিট লেমন আর জেসমিনের দারুণ ফ্রেগ্রেন্সে এখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফর্মুলায়। হৃদয় ছোঁয়ার যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এ পথ চলা, কাছে আসার উষ্ণতায়, ভালোবাসা আর বিশ্বাসে সবার আস্থা ফ্রেশ। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। ফ্রেশ খুশি ছড়াই প্রতি ঘরে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ডাচ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক সার্ভিস, দিনরাত 24 ঘন্টা টাকা জমা, উত্তোলন এবং পাঠানো যায়। ব্যাংকিং অ্যাকাউন্ট সহ রকেট অ্যাকাউন্ট খোলা, লোন প্রসেস করা, কার্ড এবং চেক বই ইস্যু করার ব্যাপারে সহযোগিতা করা হয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। স্কয়ার নিয়ে এলো চাকা অল ইন ওয়ান। বাংলাদেশে এই প্রথম স্মার্ট এনজাইম, কালার গার্ড ফর্মুলা আর প্রচুর ফেনায় কাপড় হবে দুর্দান্ত পরিষ্কার মাত্র 75 টাকায়। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। এলো নতুন সার্ফ এক্সেল, টার্বো ক্লিন টেকনোলজি যুক্ত, যা 100 কঠিন দাগ দূর করে এক ধোয়াতে। এখন নতুন মোড়কে। ডাচ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক সার্ভিস, দিনরাত 24 ঘন্টা টাকা জমা, উত্তোলন এবং পাঠানো যায়। ব্যাংকিং অ্যাকাউন্ট সহ রকেট অ্যাকাউন্ট খোলা, লোন প্রসেস করা, কার্ড এবং চেক বই ইস্যু করার ব্যাপারে সহযোগিতা করা হয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। হৃদয় ছোঁয়ার যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এ পথ চলা, কাছে আসার উষ্ণতায়, ভালোবাসা আর বিশ্বাসে সবার আস্থা ফ্রেশ। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। ফ্রেশ খুশি ছড়াই প্রতি ঘরে। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। তুমি সময়কে হারিয়ে দাও প্রতিদিন, নিজেকে নিয়ে যাও অনন্য এক উচ্চতায়। পরিবারকে আগলে রাখো পরম মমতায়। পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন A45 স্টারশিপ সয়াবিন তেল। নতুন কালো হিট লেমন আর জেসমিনের দারুণ ফ্রেগ্রেন্সে এখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফর্মুলায়। Brought to you by Walton Smart Freeze. স্বাগত আরেকবার ডিপিসি সংবাদে। শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই তা ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। জামায়াতের সাবেক এই এমপির দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুপারিশ ছাড়া কারোর চাকরি হয় না। তার প্রার্থী ফার্স্ট ক্লাস ফার্স্ট যেন বাদ না পড়েন তাই সুপারিশ করেছেন। দুদিন আগে ছাত্রদল অভিযোগ তুলে বলেছে, উপাচার্য শিক্ষার্থীদের রক্তের সঙ্গে বেইমানি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপরে প্রতারণা করে সরকারি প্রতিষ্ঠানে চাঁদার নাম করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিনা।
এরপর শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফেসবুক স্টোরিতে ভেসে ওঠে জামাতের সাবেক এমপির শিক্ষক নিয়োগের সুপারিশ। অধ্যাপক ফরিদ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, তার ছেলের গেমস খেলার সময় এই সুপারিশ আপলোড হতে পারে। এতে তিনি আরও বলেন, এমন অনেক সুপারিশ রয়েছে চাকরির জন্য। এটা কিভাবে এসে আমি জানি না, তবে হতে পারে আমার বাচ্চা আসলে মোবাইল নিয়ে খেলছিল, হয়তো পারে কোনো চাপ লেগে ওখানে স্টোরিতে চলে আসতে পারে। 5ই আগস্টের পর অনার্সের সনদ ছাড়াই দুজনকে প্রথম শ্রেণীর চাকরি দিয়ে সমালোচনা করান উপাচার্য। এই সুপারিশপ্রাপ্ত মানুষগুলো যখন নিয়োগ পাবে, যদি পায়, তাহলে খুব স্বাভাবিকভাবে দায় দরদের জায়গা থেকে তারা তাদের রাজনৈতিক পারপাসগুলোই সার্ভ করবে। দলের বিনিময়ে বা সেই দল করার বিনিময়ে তাকে ক্ষমতা দেওয়া হচ্ছে বা তাকে নিয়োগ করা হচ্ছে। জামাতের সাবেক এমপি লতিফুর রহমান ছাত্র জীবনে দুবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সুপারিশ ছাড়া কারো চাকরি হয় না। আমার ক্যান্ডিডেট ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার ক্যান্ডিডেটে বাদ না পড়ে, কারণ রাজশাহী ইউনিভার্সিটি এমন কোন সুপারিশ ছাড়া পলিটিক্যাল লিডারদের সুপারিশে টিচার হয়েছে, এরকম কোনো কিছু নাই। সাবেক সমন্বয়করা বলছেন, এ ধরনের নিয়োগের মাধ্যমে অযোগ্য প্রার্থীরা নিয়োগ পায়। এখানে আর্থিক লেনদেনের বিষয় থাকা অস্বাভাবিক কিছু না। রেফারেন্স, এটাই তো একটা দুর্নীতি। একজন এমপি কেন একটা ইউনিভার্সিটির চাকরির পর্যায়ে উনি রেফারেন্স করবে? এটা এখানে আর্থিক লেনদেন হইতেই পারে। এই সুপারিশের ভিত্তিতে হয়তোবা রাজনৈতিক ছত্রছায়ায় কিছু মানুষ এখানে ইনক্লুড হইতে পারে, যারা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ওই ধরনের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি রাখে না। ছাত্রনেতারা বলছেন, অভ্যুত্থান কেন্দ্রিক সুযোগ নিয়ে উপাচার্য হয়ে নিয়োগ দুর্নীতি করছেন। ফ্যাসিস্টদেরকে পুঁজি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ভিসি হিসাবে নিয়োগ পেয়েছে, তারা নিজেদের মতন করে স্বৈরাচারের মতন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনার কার্যক্রম তারা করছে। লীগ আমলে আমরা দেখেছি যে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ করা হতো, বর্তমান সময়ে আমরা একই আশঙ্কায় আশঙ্কিত হচ্ছি। উপাচার্যের দাবি, তার নামে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারবে না। কেউ দেখাক, কোটি টাকা নয়, 1 টাকার দুর্নীতি আমার নামে কেউ দেখাক। আমি যখন বোর্ডে ছিলাম, আমি যেখানে বোর্ডে ছিলাম, সেখানে যোগ্যতা ছাড়া আর কোনো জায়গায় আমি ফোকাস করিনি। এ ধরনের ঘটনার সমালোচনা করেন এই শিক্ষক। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাজশাহীতে কিংবা ঢাকায় বা অন্য জায়গায় জামাত ইসলামী মেজর কন্ট্রোলটা তারা জায়গাগুলো কন্ট্রোল করছে নানান কৌশলে, যেটা আসলে প্রত্যাশিত না। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আলিমুল ইসলামের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও পূবালী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্য ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। রয়্যাল থাই এম্বাসি ঢাকা এর বাণিজ্য বিষয়ক দপ্তর এবং বিওএইচও এর যৌথ উদ্যোগে থাই সিলেক্ট সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে। রাজধানীর বনানীর বিওএইচও বন্ড সেন্টারে রয়্যাল থাই এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স সুপাওয়াদি ওয়েং সাওয়াজদি বিওএইচও এর মালিক কাশফিকা আলমকে থাই সিলেক্ট সনদপত্র দেন। থাই সিলেক্ট হল একটি আন্তর্জাতিক মানের স্বীকৃতি যা থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয় প্রদান করে। কোনোভাবেই রিয়াল মাদ্রিদের সাথে সমঝোতায় আসছেন না ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। অল হোয়াইটদের দেওয়া উচ্চ বেতনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই ফরওয়ার্ড। ক্লাবের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হতে চান ভিনি। পারিশ্রমিক যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পের চেয়েও বেশি। রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের অন্যতম ভরসার নাম ভিনিসিয়াস জুনিয়র। লস ব্লাঙ্কোদের হয়ে গোল করার গুরু দায়িত্ব বর্তায় এই ফরওয়ার্ডের ওপর। তবে অল হোয়াইটদের সাথে সম্পর্কটা বোধহয় ঠিক যাচ্ছে না। রিয়াল মাদ্রিদের চমকপ্রদ প্রস্তাবও মন গলাতে পারছে না ভিনিসিয়াস জুনিয়রের। ব্রাজিলিয়ান তারকা চুক্তি নবায়নের প্রশ্নে তৈরি হয়েছে অস্বস্তিকর জট। দিন যতই যাচ্ছে ততই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। ভিনিকে ধরে রাখতে ক্লাবের প্রস্তাব বিশাল অঙ্কের পারিশ্রমিক, তবে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের দাবি সর্বোচ্চ পারিশ্রমিক। ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান চুক্তি অনুযায়ী তার প্রতি মৌসুমের আয় প্রায় 15 মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন চুক্তিতে বছরে প্রায় 25 মিলিয়ন ইউরো পারিশ্রমিক চেয়েছেন ব্রাজিলিয়ান তারকা, যেটি ছাড়িয়ে গিয়েছে এমবাপ্পের পারিশ্রমিককেও।
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজ ভিনির চাহিদাকে অতিরিক্ত মনে করে ফিরিয়ে দেন প্রস্তাব। রিয়ালের পক্ষ থেকে তাকে 20 মিলিয়ন ইউরো প্রস্তাব দেওয়া হলেও সেটা গ্রহণ করেনি ভিনিসিয়াস, কেননা নতুন চুক্তির জন্য স্কোয়াডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হিসেবে দেখতে চান নিজেকে। তবে রিয়ালের পক্ষ থেকে আলোচনার দরজা বন্ধ হয়নি এখনো। পরিস্থিতির সমাধানে আবারও আলোচনায় চায় অল হোয়াইটরা। তবে ভিনির এই অনড় অবস্থান তার ক্লাব ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।